নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইওএস নিউজ। আমি আজ আপনাদের কাছে হাজির হয়েছি বেশ কিছু প্রশ্ন যা আপনারা আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। তো সেই সব কমেন্টে যেসব প্রশ্নগুলো করা হয়েছে বা আমাকে যারা পার্সোনালি ফোন করেছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, তো সেই প্রশ্নগুলো যে শুধু তাদেরই ছিল তা নয়, সেই প্রশ্নগুলো হয়তো আপনাদেরও হতে পারে। এরকম কয়েকটি প্রশ্ন যেগুলো খুবই দরকারি বলে আমার মনে হয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে সেই প্রশ্নগুলোর আলোচনা আজকে আমরা এই ভিডিওতে করব। আশা করছি সেই প্রশ্নগুলোর উত্তর কিছুটা হলেও আমি দেওয়ার চেষ্টা করব, সঠিক উত্তর, সঠিক একটা পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখন প্রথমেই সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই চ্যানেল প্রথম দেখছেন তো এক্ষুনি এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখছেন, এই বাটনে ক্লিক করুন এবং তার পাশে একটি কালো রঙের বেল আইকন আসবে, সেটাতেও ক্লিক করে সেটিকে নীল করে দেন। এখন কেন এটা করবেন, তার ফলে কি হবে সেটা হলো, যখনই আমি নতুন কোনো এনআইএস সম্বন্ধিত নিউজ দেবো, আপনারা জানেন যে আমি এনআইএস সম্বন্ধিত বিভিন্ন নিউজ এবং এনআইএস সম্বন্ধিত বিভিন্ন স্টাডি মেটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করে থাকি। তো সেগুলি যদি আপনারা পেতে চান, আমাদের নিউজগুলি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, এখানে ক্লিক করুন এবং তার পাশে যখন বেল আইকন আসবে, একটা ঘন্টার মতো চিহ্ন আসবে, সেখানে ক্লিক করে দেন। তাহলে সব নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন, যাতে কিনা কোনো নিউজই কিন্তু আপনারা তখন মিস করবেন না। প্রতিটি ভিডিওই এনআইএস নিউজের দেখতে পাবেন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে। তো এবার আমরা প্রবেশ করব আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব সেখানে। তো প্রথম প্রশ্নটি যেটি আমি নিয়েছি, এখন বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা যে সময়সীমা বেঁধে দিয়েছিল এনআইএস থেকে, বেঁধে দেওয়া হয়েছিল এনআইএস থেকে যে এক্সামিনেশন ফিস দেওয়ার, তো সেই সময়সীমাতে কোনো কারণে হোক তারা ফিস দিতে পারেননি। এখন সেই সব শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন যে তারা এখন কি করবেন, আর নতুন করে কি সেই ফিস নেওয়া হবে। আমি এর আগেও বলেছিলাম যে এনআইএস এর আগে অতীতে অনেক এরকম উদাহরণ রয়েছে যে ডেট কিন্তু বহুবার এক্সটেন্ড করেছে। আমি সেই হিসেবে বলেছিলাম যে হয়তো আপনাদের এই এক্সামিনেশন ফিস নেওয়ারও ডেট কিন্তু এক্সটেন্ড হতে পারে। এখন এক্সাম হওয়ার কথা 27, 28, 29, এখনও পর্যন্ত সেখানে হবে বা হবে না এরকম দুটির মধ্যে কোনোটিরই ঘোষণা নেই। যদি 27, 28, 29 হয়, তো সেক্ষেত্রে আর আপনাদের কিন্তু এই সেমিস্টারের জন্য এক্সামিনেশন ফিস দেওয়ার নতুন করে সুযোগ হয়তো আর হবে না, যদি 27, 28, 29 এক্সাম হয়। এখন যদি 27, 28, 29 না হয়ে আরও একটু পিছিয়ে যায় ভোটের কারণে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আবার একটা সুযোগ দিতে পারে। এটা অতীতে যা ঘটেছে সেই হিসেবে আমি বলছি, একটা আইডিয়া করে, কারণ বহুবার যতবারই কোনো একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে এনআইএস থেকে, বারবার কিন্তু সেটাকে এক্সটেন্ড করা হয়েছে আপনাদের জন্য। কারণ এনআইএস কিন্তু বারবার চাইছে যে প্রতিটি শিক্ষক এই কোর্সটি কমপ্লিট করুক, যেমন করে হোক, যে কোনো মূল্যে তাদেরকে কিন্তু পাস করানোর চেষ্টা কিন্তু এনআইএস করছে, পরীক্ষায় বসানোর চেষ্টা কিন্তু এনআইএস করছে। যে কারণে হয়তো যদি এক্সাম ডেট পেছোই, তো সেক্ষেত্রে আপনাদের হয়তো আবার একটা সুযোগ আসতে পারে এক্সামিনেশন ফিস দেওয়ার। এখন তাহলে আর একটি প্রশ্ন আসে যে যদি 27, 28, 29 এক্সাম হয় এবং যদি আপনারা ফিস দিতে না পারেন, নতুনভাবে যদি আপডেট না করে, বা যদি পেছনেও হয় এক্সাম এবং তারপরেও যদি আপনাদের যদি এক্সামিনেশন ফিস দেওয়ার পোর্টালটি আবার সক্রিয় না করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন। অর্থাৎ আপনারা কিন্তু এক্সামিনেশন ফিস দিতে পারলেন না, তার মানে সোজাসুজি এটা দাঁড়ালো আপনারা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন না। খুব সরলভাবে বললে, যেহেতু আপনারা এক্সামিনেশন ফিস দেননি, তো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের হাতে কি উপায় রয়েছে। এখন এনআইএস, আমি আবারও বলছি, বারবার আপনাদের জন্য কিন্তু দরজা খুলে রাখা আছে। একটা দরজা বন্ধ হলে দুটো দরজা কিন্তু এনআইএস আপনাদের জন্য খুলে দিচ্ছে। এখন সেটা কি করেছে, যদি এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন, যেটা করতে পারবেন সেটা হচ্ছে যখন সেকেন্ড সেমিস্টারের আপনাদের এক্সাম হবে, সেই সময় কিন্তু আপনাদের আবারও প্রথম সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ হবে। আপনারা চাইলে সেই প্রথম সেমিস্টারের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন সেকেন্ড সেমিস্টারে যখন এনরোলমেন্ট হবে, অর্থাৎ এক্সামিনেশন ফিস যখন নেওয়া হবে, তখন কিন্তু আপনারা প্রথম সেমিস্টারেরও আবার ফর্ম ফিল আপ করতে পারবেন। এটা কেন বলছি, এটা কিন্তু আপনাদের প্রোগ্রাম গাইডেও আছে। এবং যদি কোনো কারণে কোনো শিক্ষক অনুত্তীর্ণ হন ফার্স্ট সেমিস্টারে, সেক্ষেত্রে তিনি আবার ফার্স্ট সেমিস্টার দেওয়ার অধিকারী, তিনি আবার সেই ফার্স্ট সেমিস্টারে বসতে পারবেন। তো পরীক্ষা দেওয়ার পরেও যদি আপনারা অনুত্তীর্ণ হন, সেক্ষেত্রেও আপনারা আবার নতুন করে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন ফিস দিতে পারবেন। আবার যারা না দিয়েছেন তারাও কিন্তু সেই সময় আবার আপনাদের এক্সামিনেশন ফিস দিতে পারবেন। এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, এরকম কিন্তু সিস্টেম রয়েছে এনআইএস এর মধ্যে। তো এই গেল প্রথম প্রশ্নের উত্তর। আপনারা
অত চিন্তা করার কিছু নেই। যদি আপনারা এক্সামিনেশন ফিস দিয়ে না দিতে পেরেছেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য আবার একটা সুযোগ আসবে পরের সেমিস্টারে। দ্বিতীয়, অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? এখন অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনার কোঅর্ডিনেটরের ওপর। যা লাস্ট অর্ডার এসেছে আমি যেটুকু শুনেছি অফলাইনে, সেটি হলো যে আপনাদের কিন্তু 21 তারিখের মধ্যে 501, 502 এবং 503 অবশ্যই জমা দিতে হবে, এবং একই সাথে কিন্তু 504 এবং 505 জমা নেওয়ারও অর্ডার চলে এসেছে। এখন যে কারণে প্রতিটি ইনস্টিটিউশন কিন্তু আপনাদের দেখবেন কোঅর্ডিনেটর অলরেডি আপনাদেরকে হয়তো জানিয়ে দিয়েছে যে 21 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 501 থেকে 505। তো এই গেল আপনাদের উত্তর। অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে সেটা আপনাদের কোঅর্ডিনেটর আপনাদেরকে বলবেন। এরকম একটা ডেট অবশ্যই ছিল 504 এবং 5-এর, কিন্তু সেই প্রোগ্রাম গাইড অনুসারে কিন্তু এই ডেট মানা হচ্ছে না। এই কারণ অলরেডি অফলাইনে বলে দেওয়া হয়েছে প্রতিটি কোঅর্ডিনেটরকে যে 21 তারিখের মধ্যে 501 থেকে 505 জমা নেন। তৃতীয় প্রশ্ন, এসবিএ কোন ধরনের পেজে লিখবেন? এটিও অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এসবিএ যখন লিখবো তখন কি ধরনের পেজে লিখবো। তো সেক্ষেত্রে আপনারা এসবিএ লেখার জন্য প্র্যাকটিক্যাল ম্যানুয়ালে কোনো পেজ নির্দেশ করে দেওয়া হয়নি যে আপনারা A4-এ লিখবেন, না ফুলস্কেপ পেপারে লিখবেন, না লাইন টানা কাগজে লিখবেন। আপনারা আপনাদের মতো লিখতে পারেন। আমি আপনাদেরকে পরামর্শ দেবো, যেহেতু সব ক্ষেত্রেই ডিএড বা বিএডের ক্ষেত্রেও A4 পেপারটিকে কিন্তু মান্যতা দেওয়া হয় যে কোনো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, তো আপনারা A4 ইউজ করতে পারেন। পরের প্রশ্নতে আমরা চলে যাই, এসবিএ কবে জমা দিতে হবে? এখন এখানে একটা বিষয় হলো যে বেশ কিছু স্টাডি সেন্টারে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছিল যে এসবিএ আপনাদেরকে এসবিএও 21 তারিখে জমা দিতে হবে, এবং আসাম ত্রিপুরারও যারা রয়েছেন তারাও আমাকে অনেকেই ফোন করে বলেছেন যে খুব তাড়াতাড়ি এসবিএটা করুন, আমাদেরকে কিন্তু এসবিএ 21 তারিখের মধ্যে জমা দিতে হবে। আমি তাদেরকে ফোনেও বলেছি বা আবারও এখানেও বলছি যে এত তাড়াতাড়ি ওই 11টি প্রজেক্ট আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ এই কাজ ছাড়াও আমার আরও অন্যান্য অনেক কাজ রয়েছে যেগুলির মধ্যে আমি ব্যস্ত থাকি। তার মধ্যেও আমি যতটা পারছি আপনাদের জন্য সময় দিচ্ছি এবং সেখান থেকে আমি একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করছি। আবার করে দিলেই নয়, আমি চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি মেটেরিয়াল প্রোভাইড করার, যে কারণে সময়টা হয়তো আরও লাগছে। আমি খুব তাড়াতাড়ি হয়তো পরের প্রজেক্টটা নিয়ে আসবো আপনাদের এসবিএর। কিন্তু এখন প্রশ্ন হলো এসবিএ কবে জমা দিতে হবে? এসবিএ জমা দিতে হবে আপনাদের বলা হয়েছিল 21 তারিখের মধ্যে, কিন্তু আমি একটি বীরভূমের ঘটনা বলছি। বীরভূমে কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হয়েছে যে আপনাদের এখন এসবিএ নেওয়ার প্রয়োজন নেই, এখন আপনারা শুধুমাত্র 501 থেকে 505 যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি কালেক্ট করুন। তো এটা বীরভূমের উদাহরণ হলেও যদি বীরভূমে এমন হয় তো সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টেও কিন্তু আলাদা হবে বলে আমার মনে হয় না। খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের ডিস্ট্রিক্টেও যদি অর্ডার দিয়ে দিয়েছে ভালো, যদি না দিয়ে থাকে তাহলে হয়তো এটি অর্ডার আসতে চলেছে ওনাদের ক্ষেত্রেও যে এসবিএটিও আপনাদের ফার্স্ট সেমিস্টারে এক্সামের পরেই হবে এবং পরেই এটি জমা নেওয়া হবে। এরপরে আসি আমরা এক্সাম কবে হবে। এখন আমি এর আগেও একটি কথা বলেছি যে এক্সাম কবে হবে, লাস্ট যে অ্যানাউন্সমেন্ট ছিল সেখানে 27, 28, 29 এপ্রিলের ছিল, এবং তার পরবর্তীকালে আরও একটি নোটিশ দিয়েছিল যেখানে চেষ্টা করছে এনআইএস যে 20 তারিখের মধ্যে সব এক্সাম সেন্টারগুলো চিহ্নিত করার। আমার কাছে খবর আছে যে ডিআই অফিস থেকে কিন্তু অলরেডি এক্সাম সেন্টার পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি পূর্ব মেদিনীপুরের একটি এক্সাম সেন্টারের লিস্টও পেয়েছি। সেই এক্সাম সেন্টারের লিস্ট আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ হলো এখনও সেই এক্সাম সেন্টারেরটির যে লিস্ট আমি পেয়েছি সেটার সত্যতা সম্বন্ধে আমি একটু সন্দিহান। যখনই আমি বুঝবো যে এটি একটি সঠিক একটি এক্সাম সেন্টারের লিস্ট, আমি আপনাদেরকে অবশ্যই সেটি প্রোভাইড করে দেবো, এবং যদি আমি পাই অন্যান্য ডিস্ট্রিক্টেরও আপনাদের এক্সাম সেন্টারের লিস্ট কিন্তু প্রোভাইড করে দেবো। তার জন্য আপনারা এই ইউটিউব চ্যানেল ফলো করুন, আমাদের ফেসবুক পেজ আপনারা জানেন facebook.com/NIOS নিউজ ফলো করুন। আপনারা কিন্তু নিউজ পেয়ে যাবেন যখনই আপনাদের এক্সাম সেন্টার দেওয়া হবে বা এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া হবে বা এক্সাম সম্বন্ধিত কোনো ঘোষণা নতুন হবে। এখনও পর্যন্ত লাস্ট ঘোষণা অনুসারে 27, 28, 29, তবে যে দিকে এগোচ্ছে হয়তো সেই ডেটে নাও হতে পারে। তো দেখা যাক, এখন সময় বলে দেবে এর উত্তর যে আপনাদের এক্সাম কবে হবে। এনআইওএস কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে ওই ডেটে কিন্তু এক্সাম নেওয়ার জন্য। এরপরে আসি সব থেকে বড় প্রশ্ন, এখন এটা যে শুধুমাত্র আপনাদের প্রশ্ন তা নয়, আপনাদের কোঅর্ডিনেটরদেরও প্রশ্ন। বহু কোঅর্ডিনেটরের সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছে, আমরা আলোচনা করেছি অনেকক্ষণ ধরে। বহু কোঅর্ডিনেটরের সঙ্গে আমার কথা হয়েছে এই নিয়ে যে আপনাদের মেন্টর হবেন কে বা সুপারভাইজার কে হবেন। এক্ষেত্রে আমি প্রথমে বলি, এর আগেও আমি বলেছি আপনাদের মেন্টর কে হবেন বা সুপারভাইজার কে হবেন।
সেটা আমি বলেছি আপনাদের যে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল আছে, আবারও আমি স্পষ্ট করে দিতে চাইছি, আমি এর আগে মেন্টর কে হবেন বা সুপারভাইজার কে হবেন সেটা বলেছি, সেটা সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল ধরে, আপনাদের যে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল ধরে। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে আপনার স্কুলের একজন অভিজ্ঞ শিক্ষক অথবা আপনার আশেপাশে স্কুলের কোনো অভিজ্ঞ শিক্ষক হতে পারেন আপনার মেন্টর, এবং আপনার হেডমাস্টার হবেন অর্থাৎ আপনার প্রিন্সিপাল হবেন, আপনার স্কুলের প্রিন্সিপাল হবেন আপনার সুপারভাইজার। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ম্যানুয়ালে অবশ্যই লেখা আছে। কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আসছে। সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন আসছে যে সেই যে সুপারভাইজার বা সেই যে মেন্টর তাকে কে নিয়োগ করবেন? এখন একজন শিক্ষার্থী তো তাকে নিয়োগ করতে পারে না। আবার যিনি এরকমও আছেন অনেক ক্যান্ডিডেট যিনি হেডমাস্টার হওয়া সত্ত্বেও তিনিও নিজে এই ডিএলএড কোর্স করছেন, তো সেক্ষেত্রে তার সুপারভাইজার বা মেন্টর কে হবেন? এটা কিন্তু বিশাল বড় প্রশ্ন, এবং এই বড় প্রশ্নের উত্তর কিন্তু যদি খুব সহজভাবে বলি, একটা 100% ক্লিয়ার উত্তর কিন্তু আমার কাছেও নেই। এখন এর উত্তর যেটা আছে সেটা হচ্ছে, আমি বীরভূমের কনটেক্সটে আবার একটা কথা বলবো আপনাদের। বীরভূমের যিনি আপনার হেড রয়েছেন, উনি যেসব কোঅর্ডিনেটর ওনাদেরকে অনেককেই বলে দিয়েছেন যে আপনারা নিজের মতন করে, অর্থাৎ কোঅর্ডিনেটরদেরকে বলা হয়েছে আপনারা নিজের মতন করে সুপারভাইজার এবং মেন্টর ঠিক করুন। এখানে একটা জিনিস বলে দেওয়ার দরকার আছে যে যিনি মেন্টর হবেন, যিনি সুপারভাইজার হবেন, ওনারও কিন্তু একটা স্যালারি রয়েছে, ওনারও কিন্তু একটা অনারিয়াম রয়েছে এই কাজটি করার জন্য। এখন এটি কে হবেন সেটা কিন্তু কোঅর্ডিনেটরদেরকেই বলা হচ্ছে যে আপনারাই ঠিক করে নেন। এইটা কিন্তু প্র্যাকটিক্যাল ম্যানুয়ালে লেখা নেই, কিন্তু এটা কিন্তু অফলাইনে বলা হয়েছে, এটুকু আমি খবর পেয়েছি। এখন এক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনারা কোঅর্ডিনেটর হন তো সেক্ষেত্রে আমি একটি লিস্ট দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে এই লিস্ট। এখানে আপনাদের ডিস্ট্রিক্টের যিনি দায়িত্বে রয়েছেন, হেড রয়েছেন, তার নাম্বার রয়েছে। যদি আপনার কাছে সেই নাম্বার থাকে আপনারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন, এবং যদি না থাকে তো এখান থেকে কালেক্ট করুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার প্রতিটি ডিস্ট্রিক্ট ধরে। যদি এইখানে আপনাদের ছবিটি ঠিকমতো ক্লিয়ার না আসছে তো কমেন্ট করুন বা কোনোভাবে আমাকে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে এই লিস্টটি পাঠিয়ে দেবো অবশ্যই। এবং আপনারা সেখান থেকে আপনাদের যিনি হেড রয়েছেন ডিস্ট্রিক্টের, ওনার সঙ্গে কথা বলুন এই বিষয়ে যে আপনারা কাকে মেন্টর বা সুপারভাইজার করবেন, বা করলে কিভাবে করবেন, বা মার্কস কিভাবে দেবেন। বিভিন্ন রকম প্রশ্ন এখানে রয়েছে। এসবিএটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা। যেটা বলা হয়েছে বীরভূমের ক্ষেত্রে, এখন এসবিএ নিয়ে যিনি বীরভূমের হেড রয়েছেন উনি যেটা বলেছেন, এখন এসবিএ নিয়ে অতটা চিন্তা না করে আপনারা 501 থেকে 505 জমা নেন, এবং তারপরে এক্সাম মিটে গেলে ওটি নিয়ে ভাবনা চিন্তা করা হবে। তো এটা হচ্ছে খবর। আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করছি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে, যদি আমার এই নিউজগুলি আপনাদের ভালো লাগে, তো এখনও যদি লাইক না করে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন, এবং শেয়ার করুন অন্যান্য বন্ধুদের যারা চিন্তায় আছে এই সব প্রশ্নগুলি নিয়ে যেগুলি এতক্ষণ ধরে আলোচনা করলাম। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।